লোকটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন অ্যান্ড ভালো আছেন ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ এবং সকল শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা। আমি ফিরোজ খান আজ নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি ঘটনাটি মর্মান্তিক লাগবে, ভয়ঙ্কর লাগবে, হাড় হিম করা এক অনুভূতি আপনাদেরকে দেবে। কথা না বাড়িয়ে চলে যায় ঘটনায়। ঘটনার নাম ভয়ঙ্কর কালো জাদুর নির্মম পরিণতি। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম শিমুলপুর। পুষ্পিত প্রকৃতির মাঝে শান্তির নির্ছিল গ্রামটি। সরল সাদাসিধে মানুষজন, মাটির ঘর, ধান ক্ষেত আর রাতে কুয়াশার চাদরে ঢেকে থাকা পাড়াগাঁয়ের পল্লী জীবন। গ্রামের মানুষগুলো বেশ পরিশ্রমী ছিল, কিন্তু এই গ্রামের বুকে লুকিয়ে ছিল এক অন্ধকার রহস্য, এক ভয়াবহ অধ্যায়, যা শিমুলপুর গ্রামটিকে একদিন ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর নাম করে তুলেছিল। শুরুটা কিন্তু ছিল সুখের আশায়। গল্পের মুখ্য চরিত্র ছিল হাসান মিয়া আর তার স্ত্রী রুমি। বিয়ের বয়স 8 বছর পেরিয়ে গেছে। হাসান মিয়া একজন কৃষক, মাটির শস্য ফলিয়ে সংসার চালায়। রুমি ছিল গ্রামের মধ্যম শ্রেণীর মেয়ে। তাদের সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু তাদের জীবনে একটাই অভাব ছিল, আর তা হলো সন্তানের অভাব। 8 বছর ধরে অনেক চেষ্টা করেও রুমি সন্তানের মুখ দেখতে পারেনি। এই এক কারণে সংসারের সুখ যেন ধীরে ধীরে বিষাদের রূপ নিচ্ছিল। সমাজে কটূক্তি, আত্মস্বজনের বিদ্রূপ আর নিজের অপূর্ণতার বেদনায় রুমিকে দিন দিন দগ্ধ করছিল। একদিন রুমি আর হাসান গ্রামের এক মধ্যবয়স্ক মহিলার পরামর্শে পাশের গ্রামের এক বিখ্যাত তান্ত্রিকের কথা জানতে পারে। এই তান্ত্রিক নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি বহু মানুষের সমস্যার সমাধান করেছেন। কেউ অসুস্থ হলে সুস্থ করে তুলেছেন, কেউ নিঃসন্তান হলে সন্তান লাভ করেছেন। প্রথমে হাসান তান্ত্রিকের কাছে যাওয়ার ব্যাপারে অনাগ্রহী ছিল, কিন্তু রুমির কান্নাকাটি আর তার নিজের মনের ভেতরে গোপন কষ্ট হাসানকে বাধ্য করল তান্ত্রিকের কাছে যেতে। তান্ত্রিকের নাম ছিল কালাচাঁদ। 25 বছরের বেশি সময় ধরে সে তন্ত্রমন্ত্র আর কালো জাদুর কাজ করে আসছিল। তার আস্থানা ছিল এক গভীর বনের মাঝে, জঙ্গলের ভেতরে অন্ধকার এক কুঠির। চারপাশে কালো কাপড়ে মোড়ানো। কুঠিরের বাইরে মাথার খুঁড়ি, পোড়া কাঠি আর মোমবাতি দিয়ে সাজানো ছিল। চারপাশে এমন পরিবেশ ছিল যে কেউ একবার সহজে ঢুকলে সহজে ভয় পেয়ে যেত। হাসান আর রুমি কুঠিরে ঢুকলো। কালচাঁদ তাদের দেখে ঠোঁটা অদ্ভুত এক হাসি দিল। তারপর তাদের কথা শুনে বলল, তোমরা সন্তানের জন্য এসেছে তাই তো? চিন্তা করো না, তবে এর জন্য তোমাদের কিছু শর্ত মানতে হবে। এই কাজ কিন্তু সহজ নয়। আমি আমার জিনের সাহায্যে তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দেব, তবে যা বলবো তাই মেনে চলতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আর এই কাজ করতে তোমাদের 3 দিন এখানে আসতে হবে এবং এখানে থাকতে হবে।
হতাশা আর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কাছে হার মেনে রুমি আর হাসান রাজি হয়ে গেল। 3 দিন ধরে কালাচাঁদ তান্ত্রিক নানা রকম তন্ত্রক্রিয়া করলেন। রাতের বেলা জঙ্গলের গভীর থেকে অদ্ভুত আওয়াজ আসতো। কালাচাঁদ বলতো, জিনরা এসেছে, জিনরা। তারা আমার কথা শুনেছে। 3য় রাতে কালাচাঁদ রুমিকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেল। সেখানে সে মোমবাতি জ্বালিয়ে তন্ত্র মন্ত্র পড়তে লাগলো। এরপর একটা সময় রুমির সামনে এক ভয়ঙ্কর কালো ছায়া এসে উপস্থিত হলো। কালাচাঁদ বলল, চলে এসেছে, সে চলে এসেছে। এটাই সে জিন। এই জিনের সাথে তুমি শারীরিক সম্পর্ক করবে। ভয় পেও না, এই তোমার গর্ভে সন্তান দেবে। ভয় পেও না, কিছু সময় ব্যাপার, আর কিচ্ছু না। সন্তান হবে, আশীর্বাদ রইল। রুমি ভয় আর লজ্জায় যেন কাঁপছিল, কিন্তু কিছুই করার ছিল না। কালাচাঁদের মন্ত্রের প্রভাবে সে যেন ধীরে ধীরে অবচেতন হতে শুরু করলো। সে রাতে সেই কালো জিনটি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলো, যা কিনা চোখ বুঝে রীতিমতো রুমি সেটা মেনে নিতে বাধ্য হয়েছিল এবং তার গর্ভে সন্তান স্থাপন করলো সেই জিনটি। গ্রামে ফিরে আসার পর রুমি নিজেকে আলাদা কিছু একটা অনুভব করলো। কয়েক মাসের মধ্যে তার গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিল। হাসান আর রুবি দুজনে আনন্দে আত্মহারা হয়েছিল। তাদের এই আনন্দ দেখে গ্রামবাসীরা খুশি হলো, কিন্তু খুব শীঘ্রই অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটতে শুরু করলো। রুমির গর্ভাবস্থায় সে প্রায় অস্বাভাবিক স্বপ্ন দেখত। তার স্বপ্নে কালো ছায়াটা, লাল চোখের ভয়ঙ্কর প্রাণী আর আগুনের শিখা দেখা যেত। মাঝে মাঝে রাতে সে ঘুম থেকে উঠে চিৎকার করে উঠে বসত। তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু ডাক্তার দেখেও কোনো সমাধান পাওয়া গেল না। ডাক্তার বলল, গর্ভাবস্থা স্বাভাবিক নয়, তবে এখনই চিন্তার কিছু নয়। বুঝতে পেরেছ? 9 মাস পরে সেই দিনটি চলে এলো। রুমির প্রসব বেদনা শুরু হলো। বাড়িতে ধাইমা এসে প্রসব করানোর প্রস্তুতি নিল। হাসান বাইরে বসেছিল। রুমি চিৎকার করে পুরো বাড়ি কেঁপে উঠেছিল। ধাইমা আর নারীরা তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই ঘরের ভেতরে নারীদের চিৎকার শোনা গেল। আরে এ কি? হাসান দ্রুত ঘরে ঢুকলো। ঢুকে সে যা দেখলো অদ্ভুত এক দৃশ্য, যা তার জীবনের সবচাইতে ভয়াবহ দৃশ্য। রুমির পেট থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর সন্তান বের হয়ে এসেছে। শিশুটি গায়ের রং ছিল কালো, চোখ ছিল লাল, আর তার হাত পা মানুষের মতো নয়, বরং পশুর মতো ছিল। তার মুখ দিয়ে অদ্ভুত গর্জনের মতো আওয়াজ বের হচ্ছিল। এই অদ্ভুত দৃশ্য দেখে রুমি যেন চিৎকার করে উঠল। তার চোখ যেন ভয়ে আতঙ্কে স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ল। ডাক্তার ডেকে আনা হলেও জানা গেল রুমি হার্ট অ্যাটাকে মারা গেছে। রুমির মৃত্যুতে পুরো গ্রাম রীতিমতো স্তব্ধ হয়ে গেল। তবে সবচেয়ে বেশি শোকাহত হলো হাসান। কিন্তু সেই শিশুটিকে দেখে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বলল, এইটা মানুষ নয়, এরা জিনের বাচ্চা, এইটা গ্রামে বিপদ থেকে আনবে। গ্রামের মাতব্বররা সিদ্ধান্ত নিল এই শিশুটিকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা সবাই মিলে একত্রিত হলো। এক রাতে শিশুটিকে ঘর থেকে বের করে জঙ্গলের কাছে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে হত্যা করলো। শিশুটি পড়তে পড়তে অদ্ভুত আওয়াজ করছিল। শিশুটিকে পুড়িয়ে ফেলার পর গ্রামবাসী ভেবেছিল ভয়ঙ্কর দানবীয় শিশুটির সাথে তাদের সব দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। রাতের জঙ্গলের ধারে মরা শিশুটির ছায় পড়ে থাকা জায়গাটি দেখে তাদের মনে কিছুটা শান্তি ফিরে এসেছিল, কিন্তু তারা ভুল করেছিল। প্রকৃতপক্ষে সেদিন থেকে অভিশাপের বীজ বপন করা হয়েছিল। গ্রামের প্রথম অদ্ভুত ঘটনাগুলো ঘটল শিশুটিকে পোড়ানোর ঠিক 3 দিনের মাথায়। গ্রামের মাতব্বর মকবুল চাচার নাতি 7 মাস বয়সী ছোট্ট রাফি হঠাৎ করে রাতে বেলা কান্নাকাটি শুরু করলো। শিশুটি সারা রাত তার কোল থেকে নামাতে চায়নি। মকবুল চাচা তার পরিবার সারা রাত শিশুটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভোর হওয়ার আগে শিশুটি নিস্তেজ হয়ে গেল। তারা বুঝতে পারলো
রাফি মারা গেছে। রাফির এই অস্বাভাবিক মৃত্যুতে পুরো পরিবার বাকরুদ্ধ হয়ে গেল। ডাক্তার ডেকে আনা হলেও তিনি কোনো কারণ খুঁজে পেলেন না। ডাক্তার বলল, শিশুটি হয়তোবা অভ্যন্তরে মারা গেছে, কিন্তু এই ধরনের ঘটনা তো খুব বিরল। গ্রামের প্রথমের সময় ভেবেছিল এটি কেমন একটি দুর্ঘটনা, কিন্তু সমস্যা তখনই প্রকট হয়ে উঠল যখন এর পরপরই আরো শিশুরা একের পর এক মারা যেতে লাগলো। রাফির মৃত্যুর 2 দিন পর গ্রামের আরেক পরিবারের অদ্ভুত ঘটনা ঘটল। সালমা বেগমের 2 বছরের মেয়ে রেজওয়ানা হঠাৎ অস্বাভাবিক আচরণ করা শুরু করলো। সাধারণত শান্তশিষ্ট মেয়েটি সেদিন রাতে 8টার দিকে হঠাৎ করে রীতিমতো চিৎকার করে উঠল। তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, শরীর যেন কাঁপছিল। সালমা বেগম তার মেয়েকে কোলে তুলে আনতে গেলে সে তার মায়ের হাতে কামড় বসিয়ে দিল। রেজওয়ানা সাধারণ শিশুর মতোই আচরণ করছিল না। তার চেহারার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। তার ঠোঁটের কোণে ফেনা জমে উঠেছিল, তার গলা দিয়ে কর করে আওয়াজ বের হচ্ছিল। পরিবারের লোকজন ভয় তাকে শক্ত করে ধরে রাখলো। কিছুক্ষণের মধ্যেই শেষ মুহূর্তে নিস্তেজ হয়ে গেল। সালমা বেগম চিৎকার করে উঠলেন আর বললেন, আমার মেয়ে মারা গেছে, আল্লাহ আমাদের রক্ষা করো। সে রাতে গ্রামে আরো 2টি শিশুর মৃত্যু ঘটল। শিশুটির মৃত্যুর পর গ্রামের মানুষের মধ্যে অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাতের বেলা গ্রামের মানুষজন অদ্ভুত সব ঘটনা লক্ষ্য করা শুরু করলেন। কিছু মানুষ দাবি করলো তারা রাতে শিশুটিকে পুড়িয়ে মারা যাবে। গ্রামে ঘুরে বেড়াতে দেখেছে। কেউ কেউ বলল তারা রাতের গভীরে জঙ্গলের দিক থেকে এক শিশুর করুণ আওয়াজ শুনেছে। গ্রামের এক বৃদ্ধা ফাতেমা বিবি এক রাতে তার উঠানে একটা কালো ছায়া দেখতে পান। ছায়াটি ছিল মানুষের মতো, তবে তার আকার ছিল খুবই ছোট। ছায়াটি ধীরে ধীরে উঠান থেকে তার ঘরের দিকে এগিয়ে আসছিল। ফাতেমা বিবি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন। তার চিৎকারে আশেপাশের কিছু লোকজন ছুটে এলো, কিন্তু তারা এসে কিছুই দেখতে পেল না। এরপর থেকে ফাতেমা বিবি অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিনের মধ্যেই তিনি হঠাৎ করে মারা গেলেন। মৃত্যুর আগে তিনি বারবার বলছিলেন, সেই জিনের বাচ্চা ফিরে এসেছে, সে এই গ্রাম ধ্বংস করে দেবে। আমরা তাকে পুড়িয়ে যে ভুল করেছি তার জন্য আজ আমাদের এই শাস্তি। গ্রামের মানুষ বুঝতে পারল এই মৃত্যুগুলো কোনো সাধারণ ঘটনা নয়। তারা একসাথে মসজিদে দোয়া করলো, কিন্তু কোনো লাভ হলো না। পরের সপ্তাহে গ্রামে আরো 5টি শিশু মারা গেল। সেই সাথে তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। কেউ ঘুমানোর সময় অনুভব করত তাদের বিছানার নিচে কেউ হাঁটছে, আবার কেউ লক্ষ্য করত রান্নাঘরের জিনিসপত্র নিজে নিজেই পড়ে যাচ্ছে। গ্রামের এক যুবক কামাল এক রাতে জঙ্গলের ধারে শিশুটিকে পুড়িয়ে ফেলার জায়গায় গিয়ে দেখলো সেখানে ছায়ের মধ্যে ছোট ছোট পায়ের ছাপ। সেই পায়ের ছাপগুলো সরাসরি গ্রামের দিকে যাচ্ছিল। কামাল দৌড়ে গিয়ে ফিরে এসে সবাইকে বলল, আমরা অভিশপ্ত, এই জিনের বাচ্চা ফিরে এসেছে, সে আমাদের ধ্বংস করে দেবে। গ্রামের লোকেরা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন তারা সিদ্ধান্ত নিল কালাচাঁদ তান্ত্রিকের কাছে যাবে আবারও। তারাই প্রথমবার তার কাছে গিয়েছিল, হয়তো সে বিপদ থেকে মুক্তি দিতে পারে। গ্রামের মাতব্বর মকবুল চাচা আর কয়েকজন সাহসী যুবক তান্ত্রিকের আস্থানায় চলে গেল। তারা তান্ত্রিকের সব ঘটনা খুলে বলল। তান্ত্রিক সব শুনে গভীর একটা হাসি দিল, আর হাসিটা ছিল খুবই অদ্ভুত, যেন সে আগের থেকে সবকিছু জানতো। কালাচাঁদ বলল, আমি তোমাদের বলেছিলাম জিনের শক্তির সাথে খেলা কিন্তু সহজ নয়। তোমরা সেই শিশুটিকে হত্যা করেছো, সে ছিল আমার পাঠানো, সে এখন অভিশাপ হয়ে ফিরে এসেছে। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া তোরা সহজ নয়। তবে মকবুল চাচা দ্রুত বললেন, তবে কি, আমরা কি করতে পারি? কালাচাঁদ বলল, তোমাদের এক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তোমাদের মধ্যে একজনকে তার কাছে উৎসর্গ করতে হবে, তবে সে শান্ত হবে। এই কথা শুনে গ্রামবাসীরা মুহূর্তে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারল
তান্ত্রিক তাদেরকে সাহায্য করতে পারবে না। এরপর থেকে গ্রামের পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। প্রতিদিন নতুন নতুন করে শিশু ধীরে ধীরে মারা যেতে শুরু করলো। শুধু শিশু নয়, এবার গ্রামের বড়দের উপরেও অভিশাপের ছায়া পড়তে শুরু করলো। কেউ রাতে হঠাৎ করে ঘুমের মধ্যেই মারা যেত, কেউ আবার অদ্ভুত রোগে ভুগতে ভুগতে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যেত। গ্রামের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়লো। মানুষ একে অপরকে দোষারোপ করতে লাগলো। কেউ বলল, তোমাদের পরিবারই কালজাতের জন্য দায়ী। কেউ আবার বলল, আমাদের ভুল ছিল তান্ত্রিকের কাছে যাওয়াটা। এক রাতে রীতিমতো পুরো গ্রামে একসাথে ভয়াবহ ঘটনা ঘটলো। গ্রামের প্রতিটা ঘরে আগুন ধরে গেল। আগুনের শিখার মধ্যে গ্রামের মানুষজন দেখতে পেল সেই শিশুটির কালো ছায়া। ছায়াটি ঘুরে ঘুরে প্রতিটি বাড়ির দিকে ইশারা করছিল। পরদিন সকালে গ্রামে আর কোনো মানুষ বেঁচে রইল না। সবাই অথবা পালিয়ে গিয়েছিল অথবা মারা গিয়েছিল। চাঁদপুর গ্রাম ধ্বংস হয়ে গেল। সেদিন থেকে সেই গ্রাম পরিত্যক্ত হয়ে রইল। আর কেউ সেখানে বসতি স্থাপন করতেও সাহস পায়নি। দূর থেকে জঙ্গলের ধারে শিশুটিকে পোড়ানোর স্থানটুকু এখনো দেখা যায়। রাত হলে সেখানে নাকি এখনো কান্নার আওয়াজ শোনা যায়। কেউ বলে অভিশাপ কখনো শেষ হয় না, কালো জাদুর শুরু আছে, কিন্তু শেষ পরিণতি ভয়াবহ হয়। এই ছিল ঘটনা জেফ্রি ভাই। যদি ঘটনাটি ভালো লাগে, আমার লেখা এই ঘটনাটি আপনি আপনার মতো করে শেয়ার করবেন আপনার ভৌতিক দুনিয়ায়। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আমার লেখা ওয়ান অফ দ্য টপেস্ট স্টোরি হতে পারে এটা, যদি আপনি আপনার মতো করে শেয়ার করেন জেফ্রি ভাই। আশা করি আপনি দারুণ রকম ভাবে ঘটনাটি শেয়ার করবেন। এই ছিল ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ভাইয়া। Walaikum assalam, and thank you very much for your beautiful story, and I hope আপনাদের সবার কাছে ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। Thank you very much for your beautiful story, and I hope everyone সবাই অনেক বেশি পছন্দ করেছে স্টোরি, এবং আপনাদের সবার কাছে ভালো লাগলেই ইনশাল্লাহ দারুণ রকম ভাবে আমরা ইনশাল্লাহ সামনের কন্টেন্টগুলো অনেক দারুণ হয়ে যাবে। বিকজ আজকের স্টোরিটা দিস ইজ বেসিক্যালি সুপার বিউটিফুল স্টোরি। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। আপনাদেরকে শুধু এতটুকু কথা বলবো যে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে ডেফিনেটলি আপনাদের জায়গা থেকে আপনারা দারুণ সব ঘটনা লিখে পাঠাবেন। ভৌতিক দুনিয়ার স্টোরি নিশ্চয়ই জানেন যে স্টোরিগুলো খুব ইউনিক হয়। আমাদের ঘটনা কিন্তু পাঠানো দুটি বই আছে। একটা ইমেল আইডি ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01400930111। অবশ্যই শুরুতেই লিখবেন ভৌতিক দুনিয়ার ঘটনা। দিস ইজ বেসিক্যালি ইট। আর দেরি করবো না, চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্টোরিতে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, আশা করি ভালো আছেন ভৌতিক দুনিয়ার সকল বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা। আশা করি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার নাম নাহিদ সরকার। আজ নতুন একটি গল্প কালেক্ট করেছি অনলাইন থেকে। গল্পটি কালেক্ট করে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন আপনার মধুর কণ্ঠে। গল্পটির নাম সিন্দুক। এই গল্পের মূল লেখক অঞ্জন কুমার। হরিহর বাবু পুরনো সিন্দুকটা তার বড়ই প্রিয়। আজকাল দিনে প্রায় কেউ বাড়িতে সিন্দুক রাখে না, তবে হরিহর বাবুর ব্যাপারটা বেশ আলাদা। কোনো জিনিস একদিন ব্যবহার করলে সেটার প্রতি তার বড্ড মায়া পড়ে যায়। তার সে পেপার ওয়েটাই হোক বা পুরনো ঘড়ি, আর এই সিন্দুকটা তার ছেলেবেলার বন্ধু। হরিহর বাবুর মনে পড়ে তিনি যখন ক্লাস 4-এ পড়েন তখন তার বাবা শখ করে চীনা বাজারে তারকাদের দোকান থেকে এই মস্ত সিন্দুকটি কিনে এনেছিলেন। সেই থেকে সিন্দুক পরিবারের একজন। কত কি যে সে দেখেছে আর কত কি যে তার মধ্যে রাখা হয়েছে তার ইয়াদতে নেই। হরিহর বাবুর স্কুল জীবন, কলেজ, প্রথম চাকরি, বিয়ে, রিক আর মিঠির জন্ম, তার জীবনের নানা অধ্যায়ের নীরব সাক্ষী সিন্দুকটি। তার কলক বাজাতেও বিন্দু মাত্র জং পড়েনি। হরিহর বাবুর বাবা নগেন বাবু ছিলেন যাকে বলে একটু অতিরিক্ত হিসেবে প্রকৃতির মানুষ। নিন্দুকেরা বলতো কিপটে নগেন।
তিনি তার জীবনের সমস্ত সঞ্চয় ওই সিন্দুরটাতে গচ্ছিত রেখেছেন। নগেন বাবু মারা যাবার পর হরিহর বাবু সিন্দুরটাকে টাকা পয়সা সরিয়ে রাখেন। সিন্দুরটা ফাঁকায় পড়ে থাকে, খানিকটা যেন অবহেলিত। সমস্যার সূত্রপাত ঠিক তখন থেকে। এমনিতেই কোনো অসুবিধা নেই, দিব্যি আছে বহাল তবিয়তে, তবে শুধু কাছে গেলেই কেমন যেন খুটখাট টুংটাং করে, ভূতের রকমের আওয়াজ করে। মনে হয় সিন্দুকের ভেতরে যেন গোটাকুটি ইঁদুর রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে, জিনিসপত্র লণ্ঠভণ্ড করছে। তবে হরিহর বাবুর কাছে ওসব শব্দ কোনো ব্যাপারই নয়। এমনিতেই তিনি ঘোর নাস্তিক মানুষ, ভূত প্রেতকে তোয়াক্কাই করেন না। আর পৃথ্বী দত্ত সিন্দুক বলে কথা, তাকে বেচার কোনো ইচ্ছাও তার নেই। তাছাড়া একটু অতটু শব্দ করা ছাড়া তো দোষের মধ্যে আর কিছু নেই সিন্দুকটার, খামোকা কেনই বা বেচতে যাবেন। এদিকে হরিহর বাবুর স্ত্রী আবারও বেজায় ভূতের ভয়। হরিহর বাবু যতই তাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, ও সব শ্রী বুঝরুকি, সে ভোলার নয়। হরিহর বাবুর স্ত্রীর বদ্ধমূল ধারণা ওই সিন্দুকটার উপরে তার শ্বশুরের আত্মা ভর করেছে। প্রথম কয়েকদিন তিনি সিন্দুকের আওয়াজটা অতটা খেয়াল করেননি। হরিহর বাবু ভেবেছিলেন যাক বাঁচা গেল, সিন্দুকটার ফানা কেটে গেল। হঠাৎ একদিন রোববার সকালে লুচি ভাজতে ভাজতে হরিহর বাবু স্ত্রী বললেন, কাল দুপুরে একটা অদ্ভুত কাণ্ড হল জানো। কি হলো আবার? হরিহর বাবু জিজ্ঞেস করলেন। দুপুরে খেয়ে দিয়ে রোজকার মতো একটু শুয়েছিলাম, সবে একটু তন্দ্রার মতো এসেছে, হঠাৎ সিন্দুকের ঘর থেকে একটা বিশ্রী আওয়াজ হলো। মনে হলো কেউ যেন চাপা করায় ও করে আওয়াজ করছে, মুখে বালিশ চাপা দিয়ে চিৎকার করলে যেমন হয় না, সেরকম আর কি, তবে বেশ জোরে। আমি তো চমকে উঠেছিলাম। পাশের ঘরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, সব চুপচাপ। কি ব্যাপার কিছুই তো বুঝতে পারলাম না। আর বাপু কেন জানি না মনে হয় ওই সিন্দুরটা থেকে ও সব ভূতের আওয়াজ হচ্ছিল। গিন্নির কথা শুনে হো হো করে হেসে উঠলেন হরিহর বাবু। বললেন, ও কিছু নয়, তোমার মনের ভুল। বাড়ির ঠিক সামনে একটা বিড়ালের বাচ্চা দিয়েছে, দেখোনি? সারাদিন নিয়মে করছে, ওটা তাদেরই আওয়াজ হবে। আসলে মনের গতির প্রকৃতি বোঝা শিবের অসাধ্য। কোনো কোনো ঘটনা থেকে কি মন ঠাউরে ওঠে নেয়, তার কোনো ঠিক নেই। এই আমাদের আপিসের সুধীর কথায় ধরো, একদিন রাতে সে নিজের বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ মনে হলো তার মেজো মামা যেন চুলে বিড়ি কেটে দিচ্ছেন। ভাবলো স্বপ্ন হবে বুঝি, আরামে তার ঘুম আরো গাঢ় হয়ে গেল। তবে মেজো মামা যখন বাজ খায় গলায় বলে উঠলেন, কিরে মোনা, আর কত পর পরে ঘুমাবি? ভোর হয়ে গেল যে। এক ঝটকায় তার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখে বিকট অন্ধকার, মেজমামা কোথাও নেই, শুধু ভো ভো করছে। ভয় ধর ধর করে ঘামতে ঘামতে সে আলো উজ্জ্বল হলে জানালো। হঠাৎ সুধীর বাবুর মনে পড়ে গেল মেজমামা তো হাসপাতালে শয্যাশয়ী, প্রায় গেল অবস্থা। মনটা বড্ড কু ডাকছিল তার। কি ভেবে সে মেজমামার খোঁজ নেবার জন্য হাসপাতালে একটা ফোন করলো। সেখান থেকে খবর পেল। হরিহর বাবুকে থামিয়ে তার স্ত্রী বললেন, যে সুধীর মেজমামা ঠিক তার 5 মিনিট আগে পরলোক গমন করেছেন, এই তো? একদমই না, হরিহর বাবু বললেন। সুধীর খোঁজ নিয়ে জানলো তার মেজমামার অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল হয়েছে। বিপদের আশঙ্কা এখন আর নেই বললেই চলে। শুনে কিছুটা দমে গেলেন হরিহর বাবুর স্ত্রী। হরিহর বাবু যেন বলেই চললেন, তাই বলছি কি, ওই সব তো আর মনের ভূত। মাঝে মাঝে আপাত অর্থহীন ঘটনার উপরে আমরা খেয়াল বশত অনেক রং ছড়িয়ে দিই, বুঝলে? ভূতের গল্প আসল ব্যাপারটা তাই, ওসব আত্মা ফাত্তা বলে কিছু হয় না। এই পর্যন্ত বলে যেই না হরিহর বাবু বেগুন ভাজায় কামড় বসাতে যাবেন, অমনি পাশের ঘর থেকে আওয়াজ এলো, ঘং ঘং, ঘটাং ঘটাং, ঘরাং খ্যাক। এবং দৌড়ে গিয়ে হরিহর বাবু দেখলেন কোথাও কিছু নেই। ব্যাপার সেপার দেখে হরিহর বাবুর স্ত্রী রীতিমতো ভয় আত্মরম খাঁচা ছাড়া বললেন, আমি তো বলেছিলাম তোমার সাঁথের সিন্দুক থেকে অমন বিচ্ছিরে আওয়াজ আসছে, তুমি তো পাত্তাই দিলে না। আমার মনে হয় কি তোমার বাবা এখনো সিন্দুকের মায়া ত্যাগ করতে পারেননি। তিনি মাঝে মাঝে এভাবে তার অস্তিত্ব চালান দিচ্ছেন। তুমি যত তাড়াতাড়ি পারো এই ভূতের সিন্দুকটাকে বিদায় করো, নইলে কবে যে কি অঘটন ঘটে যাবে। তাই তো, এটা তো তার স্ত্রীর মনের ভুল নয়। হরিহর বাবু নিজের কানে শুনলেন আওয়াজটা, এবং ওটা যে সিন্দুক থেকে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই ঘরে অমন আওয়াজ করার তো কোনো আসবাবপত্র নেই, কারণ আওয়াজ করার কোনো প্রশ্নই ওঠে না। আর এইটা নিশ্চয়ই বিড়ালের বাচ্চার ডাক নয়। খানিকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে হরিহর বাবু বলেন,
ঠিকই বলেছো, এবার মনে হচ্ছে সিন্দুকটাকে বেচে দিতে হবে। নেহাই পুরোনো আমলের জিনিস তো, হ্যাঁ, তাই এতদিন টিকলো। এখনকার আলমারির মতো তো আর খোলা হয় না, বুঝলে। তবে সিন্দুক বেচার কথা কদিন মধ্যে বেমালুম ভুলে গেলেন হরিহর বাবু। এর মধ্যে তেমন কোনো অদ্ভুত ঘটনা ঘটলো না এবং আওয়াজও শুনলেন না তার স্ত্রী সেভাবে। তেমন একটা কথাটা মনেও পড়লেন না। একদিন সন্ধ্যাবেলায় হরহর বাবুর শ্যালক নিতাই সঞ্চয় তাকে বাড়িতে এসেছে। অতিথির জন্য রীতিমতো হরিহর বাবুর স্ত্রী গলদা চিংড়ির মালাইকারি রেঁধেছেন। এইটা তিনি বেড়ে রাখেন। এই চমৎকার রান্নার হাতের জন্যই তো হরিহর বাবা তাকে পছন্দ করেছিলেন। সেদিন রাতে 9:30 নাগাদ সকলে মিলে জমিয়ে খেতে বসেছেন। এমন সময় খরাং খরাং আবারও সাউন্ড করা শুরু করলো। সে কি আওয়াজ! মনে হচ্ছিল তুমুল ভূমিকম্প শুরু হয়ে যাবে। চারিদিকে রীতিমতো ঘোর তোর, দেওয়াল টেওয়াল সব ভেঙে পড়ছে। নিতাই তো আচমকায় রীতিমতো বিদঘুট আওয়াজ শুনে চেয়ার থেকে উঠে পড়লেন। চোখ ছোট ছোট করে উল্টো করে বলতে লাগলো, চোখে ঘুমে দিয়ে ধরাধরি করে শোয়ানো হলো। অমন গলদা চিংড়ির মালাইকারি খাওয়াটাই গেল মাটি হয়ে। নিতাই গাড়ি চলে যেতে না যেতেই হরিহর বাবুর স্ত্রী তাকে ঝাঁঝিয়ে উঠলেন। আর কতদিন এই পুত্র সহ্য করতে হয় বলতো? নিতাই কি ভাবলো কে জানে। ছি, তুমি এখনই সিন্ধুককে বিদায় করো। এই বাড়িতে হয় এই সিন্ধুক থাকবে, নয়তো আমি। হরিহর বাবু দেখলেন অবস্থা বেশ বেগতি। একটা ব্যবস্থা তো করতেই হবে এখন। হরিহর বাবু পাড়ায় এমনিতেই চোর ডাকাতের ঝামেলা কম, মোটের উপরে শান্তপূর্ণ পরিবেশ। তাই তারা রাতের বারান্দা দরজা খুলে রাখলেন। তাছাড়া হরিহর বাবু বদ্ধ করে ঘুমাতে পারেন না। তবে চোরের জায়গার অভাবে হোক বা ভুল করে হোক, একদিন রাতে চোর ঢুকলো। পল্লায় এক মই বেয়ে দোতলায় উঠে চোর দেখলো সামনের ঘরটা খোলা। টর্চ জ্বালাতেই তার চোখে পড়লো সিন্দুকটা। লোভে যেন চোখ করে উঠল চোরের চোখ দুটো। সিন্দুকটা খোলার জন্য যেই না হাত বাড়াতে যাবে, অমনি সিন্দুকটা যেন চেঁচিয়ে উঠল। আবারও বিভৎস এক অদ্ভুত সাউন্ড করা শুরু করলো। কি বিকট শব্দ! আগের চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর আর অনেক বেশি কর্কশ। চোরের মনে হলো 30টা বাঘ এবং 20টা হাতি যেন ধরাম ধরাম করে শব্দ করছে। ভয় চোটে বারান্দার দিকে পালাতে যেতেই জামায় টান লেগে চোর একবারে পপাত ধরন শীল হয়ে গেল। সেদিকের ধরা ছোঁয়া রীতিমতো কপাল ফুলে উঠল। চোর এই অবস্থায় শুয়ে ঘুমাতে লাগলো। এদিকে বাড়িতে চোর ঢুকেতে বুঝতে পেরে হরিহর বাবু সিন্ধুকের ঘরের দরজাটা বাইরে থেকে ছিটকিনে দিয়ে দিলেন। সিন্ধুকের ওই বিভৎস আওয়াজের পাশাপাশি অনেকেই জেগে উঠেছিলেন। হয়তো ভেবেছিলেন বোমা টোমা পড়েছে। তার উপরে চোরের গোঙানি আর হরিহর বাবুর চেঁচানির ব্যাপারটা আজ করতে পেরে অনেকেই রীতিমতো খোঁজ নিতে এলেন। সব শুনে তারা হরিহর বাবুকে পরামর্শ দিলেন আগে পুলিশ ডাকতে। বলা তো যায় না পুলিশের কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা। কিছুক্ষণের মধ্যেই দারোগা বাবু 4 জন কনস্টেবল নিয়ে চলেও এলেন। 2 জন কাঁধে রীতিমতো রাইফেল আর দারোগার কোমরে একটা পিস্তল। দারোগা এসে দরজায় ধম ধম করে ধাক্কা দিতে দিতে হুঙ্কার ছাড়লেন, ভেতরে কে আছিস? মাথার উপর 2 হাত তুলে বেরিয়ে আয়, এক্ষুনি বেরিয়ে আয়। ভূতের ভয় না থাকলে কি হবে? হরিহর বাবু চোর ডাকাতে ভীষণ ভয় পায়। পাশে চোর গুনি টুনি রীতিমতো চালিয়ে দেয়। সেই ভয় হরিহর বাবু দারোগার পিছনের দিকে দাঁড়ালেন। গিন্নিকে বললেন ঘরে ঢুকে খিল দিতে। পড়শির মাঝেও কেউ কেউ ফাঁকে পৃষ্ঠা প্রদর্শন করলেন। রামগুহ যেমন শহরের নিরাপত্তা নিয়ে একটা যেন গুহায় রীতিমতো করতে করতে মানে সরে পড়লেন। অন্যের চোর ধরা পড়ার চাক্ষুষ করার জন্য রয়ে গেলেন অক্ষস্থলে। দারোগা আবারও হাঁক পারলেন, আমি 3 গুনবো, এর মধ্যে বেরিয়ে আয়, নারকের পরিণত খুব খারাপ হবে। কেউ দরজা খুললো না। খুলবেই বা কি করে? চোর তো এখনো ভীম রীতিমতো খেয়ে বনে আছে। দারোগাবাবু হুকুম করলেন, দরজা ভাঙো। দরজাটা আসলে ভেতর থেকেই খোলা ছিল। 2 জন কনস্টেবল দরজা ভাঙতে গিয়ে টাল মাতাল না পেয়ে নিজেরাই ধরাম করে রীতিমতো ঘুমড়ি খেয়ে পড়লো। আর সঙ্গে সঙ্গে সিন্ধুকের ভেতর থেকে অপার্থিব ভয়ঙ্কর শব্দ হলো। দারোগা বাবাও রীতিমতো চমকে গিয়ে 2 পা পিছিয়ে এলেন। ঘরে ঢুকে দেখা গেল চোর সিন্ধুকের সামনে কোপাকাত হয়ে পড়ে আছে। তুলে বসানোর পর দারোগা তাকে চিনতে পারলেন। সে নাকি এই এলাকার দাগি অপরাধী। অনেক দিন ধরে নাকি পুলিশ ওকে খুঁজছে। শুনে বললেন, আরে আমি বুদ্ধি করে ছিটকানিটা লাগালাম বলেই তো ধরা পড়লো। তার স্ত্রী এতক্ষণ ঘর থেকে বেরিয়ে এসেছেন। তিনি বললেন, বাহ, আমি তো চেঁচামেচিটা শুরু করলাম, তখন হুলস্থুল না পড়লে এতক্ষণ এখানে থাকতো কেউ। পড়শি বলতে লাগলেন, তারা ঠিক সময় মতো না আসলে আজ হরিহর বাবু একেবারে অবস্থা খারাপ হয়ে যেত। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। সিন্ধুটা বেশ বেগুড়েই করেনি কেউ। এইদিকে নাকি, আচ্ছা
একদিন নাকি ওটা থেকে নজরুল গীতি শোনা যেত। যদিও হরিহর বাবুর মেয়ে মিঠি ছাড়া আর কেউই কখনো শুনতে পায়নি। এছাড়া বাড়িতে ভালো রান্না বান্না হলে সেটা শব্দ হতো। হঠাৎ একদিন থানা থেকে হরিহর বাবুর নামে একখানা চিঠি এলো। তার মোটামুটি সারাংশ অসীম সাহস এবং অসাধারণ প্রত্যুর সম্মানের সঙ্গে পুলিশকে একজন দাগী আসামিকে গ্রেফতার করার জন্য আপনাকে অনেক অনেক 50,000 টাকার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবরটা পাওয়ার পর হরিহর বাবু বললেন, এত টাকা তো সিন্দুরের প্রাপ্য, ওটা বরং ওটাতে রেখে দেওয়া হোক। আর বাবারও তো টাকার প্রতি বেশ মোহ ছিল। সিন্ধুটা খোলা হলো। হরিহর বাবুর স্ত্রী পুরস্কারের চেকটা তাতে রেখে সিন্ধুকের সামনে একবার কর করে বললেন, ভারী অন্যায় হয়ে গেছে বাবা, এবার থেকে আপনার টাকা আমরা আর কেউ ছোব না। আশ্চর্যজনক ভাবে তারপর থেকে আর কোনো দিন এক রাতের জন্য সিন্ধুক থেকে শব্দ পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। জেফরি ভাই, যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়ায়। আমি নাহিদ সরকার। নাহিদ সরকার ভাই, আফটার লং টাইম আবার আপনার একটা স্টোরি পেলাম। খুব সুন্দর ছিল স্টোরি অ্যান্ড ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসম্ভব ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। অ্যান্ড আই হোপ এভরিওয়ান জাস্ট লাইক দিস স্টোরি। অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যাবে প্রতিবারের মতো। সত্যি অনেক সুন্দর ছিল অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ঘটনা লিখে পাঠাবেন। নিশ্চয়ই জানেন আমার কাছে ঘটনা লিখে পাঠানোর সিস্টেম হচ্ছে একটা ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে bhoutikdunia@gmail.com। I repeat, bhoutikdunia@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন, অথবা ঘটনাটি অবশ্যই আপনারা চাইলে ঘটনাটি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0140009301111। দিস ইজ বেসিক্যালি ইট। আর তেমন কিছু বলবো না। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যেতে চাই ঘটনায়। অ্যান্ড আমরা ঘটনায় চলে যাবো। আমি ভুল বলছি, আজকের মতো কিন্তু আজকে এখানে এপিসোড শেষ করার আগে আবারও বলবো, ঘটনা পাঠাতে ভুলবেন না। ঘটনা কিন্তু আপনাদের লেখাই আমি অল টাইম শেয়ার করতে বেশি পছন্দ করি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো চলে যাচ্ছি, আপনাদের সাথে আগামীকাল কথা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।